সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন গবাদি পশু ও পুষ্টি নিয়ে তথ্যমূলক অনুষ্ঠান প্রাণী ও পুষ্টি। সঙ্গে আছি আমি মারজান সুমি। দর্শক আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের ২৫০০-এর মোহনপুর গ্রামে। এই গ্রামে পারিবারিক উদ্যোগে তৈরি হয়েছিল একটি গবাদি পশুর খামার, যেটি এখন বাণিজ্যিক খামার হিসেবে এলাকার সবার কাছে পরিচিত। আজকে এই খামার ঘুরে আপনাদেরকে দেখাবো এবং জানাবো গবাদি পশু পালনের আদ্যপ্রান্ত। আমরা আছি ফারহান এগ্রো ফার্মে। কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রাণী সম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদি পশু, হাঁস মুরগি ও দুধ উৎপাদন বৃদ্ধি সহ সংরক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে এ খাতে রয়েছে অভাবনীয় সাফল্য। মোট কৃষিজ জিডিপিতে প্রাণী সম্পদ খাতের অবদান ১৩.৪৬%। প্রাণীজ আমিষের প্রধান উৎস মাংস, দুধ ও ডিমের উৎপাদন বিগত বছরে যথাক্রমে বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে মাংস, দুধ ও ডিমের জন্য প্রতিপ্রাপ্যতা বেড়ে চলেছে, যা দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় দেশে গরুর খামারের সংখ্যা দিন দিন বেড়ে উঠছে। পশু খাদ্যের সরবরাহ বাড়াতে প্রাণী সম্পদ অধিদপ্তর উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ, টিএমআর প্রযুক্তির প্রচলন, উৎপাদন উপকরণ ও প্রাণীজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন করছে। প্রাণী সম্পদ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে খামার গঠনে উদ্যমী করে তুলছে। গবাদি পশু পালন একটি লাভজনক ব্যবসা। প্রাণী সম্পদ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সহজ শর্তে লোন নিয়ে খামার করার সুযোগ দিচ্ছে বর্তমান সরকার। ইউটিউব দেখে শখের বশে নারায়ণগঞ্জের ২৫০০ থানার মোহনপুর গ্রামে গড়ে ওঠে পারিবারিক খামার ফারহান এগ্রো ফার্ম, যা বর্তমানে একটি বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। এই খামারটি শুরুতে ৪টি গাভী দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এই খামারে ৭টি ষাঁড় ও ৭০টি গাভী রয়েছে। শহরে বাস করে গাভীর দুধের যে অতৃপ্তি অনুভব, সেই অতৃপ্তিকে তৃপ্তিতে পূর্ণ করার লক্ষ্যকে নিয়ে গড়ে তোলেন পারিবারিক খামার ফারহান এগ্রো ফার্ম। দর্শক এই মুহূর্তে কথা বলবো ফারহান এগ্রো ফার্মের অ্যাডভাইজার শাহিদ ভাইয়ের সাথে। এই যে ফারহান এগ্রো ফার্ম, এটার যে সূচনা লগ্ন, আপনি কি সেই সময় থেকে এদের সাথে আছেন? জি, আমি প্রথম দিকে তাদের সাথে আছি। আচ্ছা, তাহলে তাদের শুরুর দিকে আপনি তাদেরকে কেমনভাবে উপদেশ দিয়েছিলেন? যেহেতু আপনার অভিজ্ঞতাও আছে, সেই জায়গা থেকে তারা আপনার কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন? আমি তাদেরকে প্রথমত বলেছি কিভাবে একটা গরুকে রোগমুক্ত রাখতে হয়, কিভাবে একটা খামার পরিচালনা করতে হয়, কিভাবে গরুগুলোকে ভ্যাকসিনেশন করতে হয়, কিভাবে গরুকে মোটাতাজা করতে হয়, কি পরিষদে পাললে গরুগুলো সুস্থ প্রচুষ্ট আর বড় হবে। একটা দুধের গরু পালতে হলে সবসময় আগে খেয়াল রাখতে হবে দুধের গরুটাকে সিলেকশন করতে হবে। যদি আপনি দুধের গরুটা সিলেকশন না করতে পারেন, তাহলে গরুর থেকে দুধ পাবেন না। দুধের গরুকে কি কি পরিসরে খাবার দিলে দুধ বাড়বে, আপনার একটা গরুকে ওলান একটা বাট নষ্ট হয়ে গেলে কীভাবে এটা ঠিক করতে হয়, গরুকে কত পরিমাণে ঘাস খ্যার এগুলো দিতে হয়, পরিচর্যার একটা ব্যাপার আছে দুধের গরুকে। আর সবসময় দুধের গরু ফার্মে সবাইকে আসা যাওয়া মানে করতে দেওয়া যাবে না, কারণ ওদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম। এই কারণে ওদেরকে ভাইরাস আক্রান্ত বেশি করে। সারের ভ্যাকসিনেশন আছে, সারকে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে বড় করতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কিভাবে ভ্যাকসিনেশন করতে হয়। একটা ষাঁড় গরুকে পালতে হলে অনেক শ্রম দিতে হয়। বাংলাদেশে তো অনেকগুলো ঋতু এবং প্রত্যেক ঋতুতেই আসলে যেরকম মানুষের রোগবালাই হয়, পশুর
বা গবাদি পশুরও আসলে অনেক ধরনের রোগবালাই হয়, এবং শীতের সময় আমার মনে হয় যে তুলনামূলকভাবে একটু বেশি রোগবালাই হয়। আর শীতে যদি হচ্ছে আমরা গবাদি পশুকে রোগবালাই থেকে দূরে রাখতে চাই, কি করণীয়? আসলে প্রথমত আমি বলবো গরুর রোগের ক্ষেত্রে কোনো মানে বছর কোনো ভিন্ন সময় নেই। নেই। আপনার সার্বক্ষণিক যে কোনো ঋতুতেই হইতে পারে। এফএমডি যেটা, এটা সার্বক্ষণিক যে কোনো হইতে পারে, কারণ একটা ভাইরাস বাতাসের সাথে আক্রান্ত হয় এটা। আর শীতের সময় একটা রোগ হয়, সেটা হচ্ছে আপনার গলার যে ঘেকটা ওটা ফুলে যায়। এটার জন্য মানে প্রতিটা রোগের জন্য ভ্যাকসিন আছে, সময় মতো ভ্যাকসিন ভ্যাকসিন করতে হবে। আর প্রতিটা ভ্যাকসিনে আপনার 3 মাস অন্তর অন্তর মেয়াদ থাকে। ফারহান এগ্রো ফার্মে বর্তমানে 10 থেকে 20 জনের অধিক লোক কর্মরত রয়েছে। ফার্মের গবাদি পশুদের দেখাশোনা করার জন্য তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে। গবাদি পশুর গোসল করানো, খাবার সংগ্রহ, খাবার তৈরি, খাবার খাওয়ানো, বাজারজাতকরণ সহ সকল কাজ করে থাকে। একজন উদ্যোক্তা একটি খামার গঠন করে শুধু নিজের জীবনমান নয়, পারে অনেকগুলো পরিবারের জীবনযাপনের সুন্দর সুব্যবস্থা করতে। এছাড়াও রাখতে পারে দেশ বিদেশের উন্নয়নে অবদান। বর্তমান সরকারের উদ্যোগে প্রাণী সম্পদ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর এসব উদ্যোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ ব্যবস্থা করে দিচ্ছে, যাতে করে খামারিরা আরও বেশি বেশি উদ্যোগ নিয়ে কাজ করতে পারেন। বিগত এক দশকে প্রাণী সম্পদ অধিদপ্তর মোট প্রায় 92 লক্ষ বেকার যুবক, যুব মহিলা, দুস্থ মহিলা, ভূমিহীন ও প্রান্তিক কৃষককে গবাদি পশু ও হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণী সম্পদ অধিদপ্তর সবসময়ে দুর্গত খামারিদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত থাকেন। সরকার মানব সম্পদ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে 2টি ভেটেরিনারি কলেজ ও 5টি প্রাণী সম্পদ ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন করেছে। FAO এর সুপারিশ অনুযায়ী একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের জন্য প্রাণীজ পুষ্টি প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিদিন ন্যূনতম 250 গ্রাম দুধ, 200 গ্রাম মাংস, বছরে 104টি করে ডিম খাওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার গবাদি পশুর খামার গঠনে নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। একটি বাড়ি একটি খামারের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে লোন দিয়ে উৎসাহিত করে যাচ্ছে খামারে এগিয়ে আসার জন্যে। প্রিয় দর্শক, ফারহান এগ্রো ফার্ম পারিবারিক উদ্যোগে তৈরি হওয়া একটি গবাদি পশুর খামার, এবং এই পরিবারের 3 ছেলে খামারটির তত্ত্বাবধানে আছে। এই মুহূর্তে কথা বলবো পরিবারের মেঝো ছেলের সাথে, অর্থাৎ ফারুক ভাইয়ের সাথে, এবং জানবো খামারের সব আদ্যপ্রান্ত, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাতে করে আপনারাও খামারকরণে উদ্বুদ্ধ হন। একটু জানতে চাই, খামারের শুরুটা হলো কিভাবে? খামারের শুরুটা আসলে আমরা তো গ্রামের মানুষ, আমার বাবা একজন কৃষক ছিল, আমরা ছোটোবেলা ওই সাথে কৃষকের সাথে সম্পৃক্ত ছিলাম। গরুর প্রতি আমাদের ছোটোবেলা থেকে একটা নেশা ছিল, হয়তোবা এই আয় রোজগারের জন্য আমরা বিভিন্ন কাজে 3 ভাই চলে গেছি। তখন আমরা আস্তে আস্তে আবার একসাথে পরামর্শ নিয়েছি, চলো আমরা এই গবাদি পশু পালন করি, এবং এটা যেহেতু আমরা ইউটিউবে দেখি এবং বাস্তব চিত্র দেখি যে এটা লাভজনক একটা প্রতিষ্ঠান, এই জন্য আমরা যেটা আগ্রহ হয়েছি 3 ভাই মিলে আমরা একসাথে এই ফার্মটা করার চিন্তা ভাবনা করছি। তো আপনি বলছিলেন যে অন্যান্য পেশায় কাজ করতেন আপনারা 3 ভাই। 3 ভাই কি করেন? আমার বড় ভাই সরকারি একজন কর্মকর্তা, আমি একজন ব্যবসায়িক, আমরা 2 ভাই আর ছোট ভাই ব্যবসায়িক। ওই সাথে আমরা ব্যবসায়ীর পাশাপাশি ওইটাকে আমরা ব্যবসায়িক হিসাবে এবং শখের হিসাবে দুইটাই পাশাপাশি এটা লালন করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো ব্যবসার পাশাপাশি আপনারা যখন খামারটি করলেন, শুরুর দিকটা তো আসলে সবার জন্যই একটু কঠিন থাকে, বিশাল কঠিন। আপনাদের সেই শুরুর যাত্রাটা একটু যদি আপনি আসলে শুরু থেকে আমরা আমার বড় ভাই উনি ছাত্র জীবন থেকে নেশা ছিল যে একটি ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে একটা গরু খামার করবে। তখন হঠাৎ আমরা 3 ভাই একসাথে পরামর্শ করলাম, তাইলে শুরু থেকে অল্প নিয়ে শুরু করি। তখন আমরা 4টা গাভী নেই। 4টা গাভী নেওয়ার পরে আমরা প্রায় 6 মাস এটা লালন পালন করি। তখন দেখলাম 4টা গাভী নিলে লালন পালন করলে খরচ একটু বেশি হয়। হ্যাঁ, খরচ বেশি বলতে লোক বেশি লাগে। তাই আমরা আস্তে আস্তে এটার 1টা 2টা নানান জায়গায় আমরা ইউটিউবে দেখি এবং কিভাবে গরু পালন করলে কীভাবে লাভজনক হয়, তখন আমরা অনেক জায়গায় যাই।
দিনাজপুর গেছি, পাবনা গেছি, কুষ্টিয়া, অনেক জায়গায় আমরা গিয়া ঘুরে ঘুরে আমরা কিছু কিছু আস্তে আস্তে গরু কালেকশন করি। গাভী গরু প্রথম, গাভী গরু পাশাপাশি আমরা দেখলাম যে তাইলে গাভী গরু যেহেতু আমরা প্রায় 20-25টা গাভী গরু ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে। হওয়ার পর আমরা আস্তে আস্তে ষাঁড় গরু দিকে আগাই। তখন আমরা আবার ষাঁড় গরু কিছু বাচ্চা ষাঁড় গরু নেই, নেওয়ার পরে আমরা আস্তে আস্তে এটা আমরা দীর্ঘ ষাঁড় গরুগুলো 1 বছর ধরে লালন পালন করতেছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের সবার দোয়ায় এবং আমাদের এলাকার সহযোগিতা আমরা মোটামুটি দেখতেছি যে জিনিসটা আসলে লাভজনক এবং আনন্দময়। যে আসলে গবাদি পশু এরা বোবা জিনিস, এরা পারলে আসলে অনেক আনন্দ লাগে। যে এগুলো যখন ঠিক মতন খাবার খায়, খাবার দেই, অনেক ভালো লাগে। এই সেক্ষেত্রে আমাদের আনন্দটাই এবং আমাদের এখানে কার্যকর বেশি করছে। আমাদের এখানে প্রায় 70টা ষাঁড় আছে আর প্রায় 80-85টা মতন এই গাভী আছে। আচ্ছা, মানুষের যেমন পরিচর্যার প্রয়োজন হয়, পরিচর্যার মাধ্যমে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, তেমনিভাবে তো গবাদি পশুরও পরিচর্যার প্রয়োজন হয়। আপনারা এখানে যে গরুগুলো রেখেছেন সেগুলোর পরিচর্যা প্রক্রিয়া কি, যদি সর্বোপরি বিষয়টি আমাদের বলতেন। আমরা একটা কথা শুনতাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওই হিসাবে আমরা মানুষ যদি পরিষ্কার রাখি, ভালো পরিবেশে থাকি, তাহলে মানুষ যেমন সুস্থ সবল হয়, এখন গরুগুলো এরকম। গরুগুলো আপনার সুস্থ এবং সবল রাখার জন্য পরিষ্কার হচ্ছে মেইন। আপনার সব সময় যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে রোগ বলার আক্রমণ কম হবে। আক্রমণ কম হলে তাহলে তাদের গ্রোথ দ্রুত বাড়বে। আপনার ফার্স্ট টাইম আমরা ঘুম থেকে আমরা এই কাজটাই করি, পরিষ্কার পরিচ্ছন্নতা। রাত্রে যত সারা রাত্রে যত নোংরাই হোক, আমরা ভোরবেলা উঠেই এই গরুটাকে পরিষ্কার করি এবং গোসল দিয়ে দিই সকালবেলায়। হ্যাঁ, আমরা শীতের সময় একবার গোসল দিতাম, গরমের সময় আমরা দুবেলা গোসল দিই, কোনো সময় 3বারও দিই। আর সেটা আমরা ইউটিউবে দেখে অনেকে বড় বড় খামারি আছে এখন বাংলাদেশে এবং বিদেশেও অনেক খামারি আছে যারা ইউটিউবের মাধ্যমে দেশবাসীকে জানানো হয়। আমরা ওই দিক থেকেই একটু একটু করে আমরা দেখা ওই পরিকল্পনা মতনই আমরা সেটগুলো করছি আর কি। আপনাদের খামারে তো বিভিন্ন জাতের গরু আছে, আপনারা শুরুতে কি কি জাতের গরু নিয়ে শুরু করলেন একটু যদি সেটা আমরা আসলে শুরুতেই আমরা শাহিওয়াল গরু নিয়ে শুরু করি। শাহিওয়াল থেকে আমরা এই ব্রাহ্মাতে যাই, কিছু ব্রাহ্মা কালেকশন করি, কিছু শাহিওয়াল কালেকশন করি এবং ভুটানি মানে ভুট্টি গরু যে পরিচিত ভুট্টি গরু কালেকশন করি, দেশি শায়াল, মানে মানে কম বেশি আমাদের সব আইটেমে আমরা রাখতেছি। আমরা আসলে কি এই জাত নির্ণয় রয়েছে মেন। আপনার সব মানুষ যেমন মোটা তাজা হয় না, ওচা লম্বা হয় না, গরুর ক্ষেত্রে সেম। সব গরুই আপনার মোটা তাজা হবে না, ওচা লম্বা হবে না, যতই খাওয়ান এগুলি মোটা হবে না। আপনার জাত নির্ণয় করা রয়েছে। প্রথম গরু ক্রয় করার সময় আপনার জাত নির্ণয় করতে হবে। আপনি বিভিন্ন জায়গায় যেতে হবে, বড় বড় হাটে যেতে হবে এবং যেসব অঞ্চলে গরুর জাত নির্ণয় ভালো হয় ওইসব কালেকশন করতে হবে। আপনার গরুর হাত, পা, লাভি, কম্বল, কান, মাথা সব কিছু প্রত্যেকটা চুল পরিমাণ দেখে তারপরে ক্রয় করতে হবে। আপনি এই জাত নির্ণয়টা হচ্ছে সবচেয়ে মেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে ভালো জাতের গরু আনতে হবে, কিন্তু কোন জাতের গরু বেশি লাভজনক? লাভজনক তো ব্রাহ্মাতে লাভজনক, যেটা আমাদের দেশে অনেকই খুব কম এবং আমাদের দেশে সব জায়গায় এটি চলে না, কিন্তু ওটিতে পালতে পারলে লাভজনক। কিন্তু আমাদের দেশে বেশি যদি কুরবানির জন্য বিক্রি করি তাহলে আমার মনে হয় শাহিওয়াল গরু পাললে লাভজনক বেশি। ওই গরু অল্পতেই মোটা তাজা হয় এবং দেখতে সুন্দর হয়, স্মার্ট হয় এবং অল্পতেই গরুগুলো অনেক বড় হয়। তার মানে খরচের দিকটাও কিন্তু অনেকটা কমে যায় এবং ওই গরুগুলো অনেক পরিষ্কারও থাকে। ডিজিটালাইজেশনের অংশ হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষক খামারিদেরকে প্রাণী সম্পদ লালন পালনে চিকিৎসা সেবা সহ যে কোনো ধরনের সমস্যার জন্য যে কোনো মোবাইল নম্বরে টোল ফ্রি 16358 নম্বরে ফোন করে কথা বলে কিংবা SMS এর মাধ্যমে পরামর্শ পাওয়া যেতে পারে। সেবা সহজীকরণের অংশ হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তর পোল্ট্রি ও ডেইরি খামার রেজিস্ট্রেশন ও নবায়ন এবং পশু খাদ্য ও ঔষধ আমদানির এনওসি প্রদান কার্যক্রম ডিজিটালাইজড করেছে।
সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল যখন বাংলাদেশের গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতেই একটি কিংবা দুটি গবাদি পশু লালন পালন হতো, তবে বর্তমানে সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। তবে আশার কথা হচ্ছে এখন বাংলাদেশের অনেক জায়গায় বাণিজ্যিকভাবে গড়ে উঠছে গবাদি পশুর খামার। এতে করে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যেমন উন্নয়ন হচ্ছে, তেমনিভাবে পুষ্টির ঘাটতি কমাতে সরবরাহ বাড়ছে মাংসের এবং দুধের। তাই আসুন আমরা সবাই খামার করানো উদ্বুদ্ধ হই এবং আমাদের দেশের কর্মসংস্থান সৃষ্টি করে পুষ্টির ঘাটতি কমাতে সাহায্য করি। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আমি মারজান সুমি। প্রাণী ও পুষ্টির আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।